দেখ, তোরা তো কলকাতাকে লন্ডন বানাতে পারলি না, আমি লন্ডনকে কলকাতা বানিয়ে দিলাম। এমনই একটা ডায়লগ প্রজাপতি টুতে আছে। মিঠুন চক্রবর্তী স্বয়ং ছেলেকে সান্ত্বনা দিতে গিয়ে এই কথা বলেছেন। মিঠুন চক্রবর্তী কলকাতার বাড়ি বিক্রি করে দিচ্ছেন, লন্ডনে ছেলেকে সাহস যোগাচ্ছেন, এবং লন্ডনে দেখা যাচ্ছে পান্তা ভাত খাচ্ছে লোকে। ইয়েস, আজকে প্রজাপতি একটু রিভিউ করবো তোমাদের সামনে চলে এলাম। তোমরা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, একটা লাইক ভিডিও বানানোর সব বাড়িয়ে দেয়। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পুরো ভিডিওটা দেখো। আজকে প্রজাপতি টুর অনেস্টলি একটা রিভিউ দেবো। দেখো, প্রজাপতি, আগের প্রজাপতিতে রোমান্টিক ট্র্যাক ছিল না, নাচ ছিল না, লন্ডন ছিল না। এই ছবিটাকে পরিচালক অভিজিৎ সেন সব রকম মাল মশলা মজুদ করার চেষ্টা করেছেন। তিনি ছবিটাতে অনেক কিছু যোগ করেছেন যেগুলো প্রজাপতিতে যোগ করা যায়নি। এক কথায় সেটাই বলা যায় ছবিটাকে, যে প্রজাপতিতে যা যা যোগ হয়নি প্রজাপতি টুতে তাই যোগ করে আরেকটা প্রজাপতি টু বানানো হয়েছে। এটা কিন্তু ছবির সিকুয়েল নয়, বা গল্প সেখান থেকে শুরু হচ্ছে শেষ হয়ে যাওয়া থেকে সে তেমনটা নয়। প্রজাপতি টু ছবিটার নাম, কিন্তু ছবির গল্পটা আলাদা। ওই যে বললাম, যেটা প্রজাপতিতে মাল মশলা মজুদ করা হয়নি সেই মাল মশলাগুলো এখানে মজুদ করা হয়েছে। যেমন এই ছবিতে আবার একটা দুটো নয়, সাতটা গান, মানে ভাবতে পারছো তোমরা। তারপরে ছবিতে কতগুলো অভিনেতা, দেবদা, মিঠুন চক্রবর্তী, জ্যোতির্ময়ী কুণ্ডু, ইদিকা পাল, শকুন্তলা বড়ুয়া, অনুমেঘা, অম্বরীশ, কাঞ্চন মল্লিক, তাছাড়াও আবার আরো দুটো পারিবারিক এবং গোয়েন্দা চরিত্র, অনির্বাণ চক্রবর্তী এবং পরাণ বন্দ্যোপাধ্যায়। মানে কিভাবে ছবিটাতে, মানে একটা মাংস যদি ভালো করে রান্না কতটা করা হবে সেটা দিয়ে জোর না দিয়ে কতটা মশলা দেওয়া যায়। মাংস রান্না করতে গেলে যত রকম মশলা দেওয়া দরকার তত রকম মশলাটা ঢেলে দেওয়া হয়েছে, কিন্তু মাংসটা কতটা ভালো হবে সেটার দিকে আর একটু জোর দিলে মনে হয় বেটার ভালো হতো। সেটা করতে না গিয়ে চিত্রনাট্য কিছুটা বাঁধনটা মানেনি বলে আমার মনে হয়। তবে এই ছবি কি দিল যে কোনো ছেলেকে হার মানতে না দেওয়ার একটা লড়াই, সেটা দেখালো। এবং ভেঙে পড়া ছেলেকে একটা বাবা কিভাবে সান্ত্বনা দিতে পারে সেটা দেখালো। বাবা ছেলের সম্পর্কটা এমনই হওয়া উচিত, যেটা মিঠুন চক্রবর্তী বলছেন, বাবারা বয়স হয়ে গেলে ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। এক্স্যাক্টলি এই ডায়লগটা বাস্তবে কতজন বাবা দিতে পারে আপনি আমাকে দেখাতে পারবেন? আপনারা তো সবাই বলবেন যে বাবা মা দেবতা, বাবা মা, কিন্তু বাস্তবে এটা আপনি একটু চোখ বুলালে দেখবেন অনেক বাবা আবার এমনটা হয় না। কিন্তু এইসব গল্প নিয়ে ছবি বানানোর সাধ্য কি কারোর আছে? কারণ ওই যে একটা ট্রেন্ড বজায় রয়ে গেছে যে বাবারা ভগবান, বাবারা সব বাবারাই সমান, সব বাবারাই সন্তানের জন্য উজাড় করে দেন। আদর বাস্তবে কিছু কিছু ক্ষেত্রে আবার তেমনটা নয়। এমন গল্প নিয়ে ছবি বানানোর সাহস কোনো পরিচালক আজ পর্যন্ত দেখিয়েছেন যে একটা সন্তানের ওপর একটা বাবা মা কতটা অত্যাচার, অবমাননা, অবহেলা করেন, আর সেই সন্তানের বাবা মার প্রতি বিতৃষ্ণা ঘৃণা এসে যায়, এবং সেই সন্তান সর্বস্ব চেষ্টা করেও বাবা মাকে ভালোবেসে আগলাতে চেষ্টা করে, শেষ পর্যন্ত সেই বাবা মাকে ভালোবাসাটুকু সে পায় না। এমন বাবা মাকে ভিলেন বানিয়ে ছবি কতক্ষণ পরিচালক বানিয়েছেন বলতে পারবেন? যাই হোক, আমি এখানে প্রজাপতি টুর গল্প বিষয়ে আলোচনা করছি, সেটাতেই আমি আসছি, ওসব কথা বাদই দিলাম। ছবিটাতে দেবদা দেখাচ্ছেন যে একটা মধ্যবিত্ত সংসার টাকায় নয় আবেগে চলে। আর এই ডায়লগটা দেবদাকে ছবির প্রমোশনে এসে করতে দেখা গেছে, যে বাংলা ছবি টাকায় চলে না আবেগেই চলে। এটা হয়তো প্রমোশন স্ট্র্যাটেজি। এবারে দেবদা, মিঠুন চক্রবর্তী তার থেকেও কম যান না। মিঠুন চক্রবর্তী তো ছেলের ওই ডায়লগে আবেগে পড়ে সে লন্ডনকে কলকাতা বানানোর একটা অদম্য চেষ্টা, এবং শেষে একটা ক্লাইম্যাক্সে দেখা যাবে ছেলে এমন একটা পদ বানিয়ে রান্না করে সকলকে খাওয়াবে, পান্তা ভাতের বারবারন্তর, মানে পান্তা ভাতের থেকেও এগিয়ে। এবং সেটা করে মিঠুন চক্রবর্তীর অনেক কিছু ফিরিয়ে দেন, বাবার অনেক কিছু হারানো জিনিস ফিরিয়ে দেন। হয়তো গল্পের গরু গাছে উঠছে এটা ঠিক, কিন্তু এই ছবি কোথাও একটা মধ্যবিত্ত সংসারের বাবা ছেলের সম্পর্ক, একটা সংসারে নাতি নাতনির আনন্দ, একটা সংসারে বাবা ছেলের কিছু আনন্দ, এবং মেয়ে জামাইয়ের সারল্য, এবং অনেক কিছু এই ছবিটাতে দেখা যায়। এবং কিছু কিছু দৃশ্যে দেখা যায় ছবিটা দেখে চোখে জল ধরে রাখতে পারবেন না।
এবং এই ছবিটাতে মিঠুন চক্রবর্তী হচ্ছে প্রথম ক্রেডিট অফ পয়েন্ট, কারণ মিঠুন চক্রবর্তী এই সিনেমাটায় উজাড় করে ঠেলে দিয়েছেন। তিনি যে মানে কি বলবো, বয়সের ছাপের জন্য মানে কোনো চরিত্র লুকাতে মানে উনি এই আগে প্রজাপতিতেও দেখা গেছে ওনার অ্যাকচুয়াল এখন যা লুক সেটাই তিনি ছবিতে ধরা দিয়েছেন। এবং মিঠুন চক্রবর্তীকে না বললেই নয় যে মিঠুন চক্রবর্তী একটা অসাধারণ অভিনেতা। মানে তিনি যে পাত্রে তাকে রাখা হবে সেই পাত্রে সেই আকারটাই ধারণ করবে, এমনটাই বলে মনে হয়। এবং ছবির কিছু কিছু দৃশ্যে মিঠুন চক্রবর্তী এবং দেবদা বাবা ছেলের একটা কিছু কিছু সাইলেন্ট মুভমেন্ট দেখা গেছে, সেই সাইলেন্ট মুভমেন্টগুলো আপনার মনে একটু হলেও কষ্ট দেবে। এবং মন কাড়া কিছু দৃশ্য যেগুলো আপনাকে আটকে রাখতে বাধ্য হবে। এবং জিৎ গাঙ্গুলির সুর আপনি উপভোগ করতে পারবেন, মানে আপনার খারাপ লাগবে না। জিৎ গাঙ্গুলি অনেকদিন পরে এমন একটা ছবিতে সুর করতে পেরেছেন, তিনিও গর্বিত, যেমন বাংলার দর্শকগুলো তেমনই গর্বিত বলে আমার মনে হয়। তবে এই ছবিটা প্রজাপতির মতো উঠল ঠিকই, কিন্তু এর কিছু কিছু দুর্বল স্ক্রিপ্ট আমার মনে হয় একটু কম করলে ভালো হতো। এবং পরিচালক মনে করেছেন পুরোটাই যে প্রজাপতিতে যা যা দিইনি এই ছবিটা তাই তাই দিয়ে দিই, তাহলে একটা প্রজাপতি 2 হয়ে যাবে। এইভাবে হয়তো তিনি গল্পটা বাঁধতে চেয়েছেন, কিন্তু তিনি যদি একটা সিকুয়েল বানাতে পারতেন বা আলাদা গল্প হলেও তিনি যদি আরেকটু গল্প বানানোর দিকে জোর দিতেন, ওই যে বললাম পরিচালকের মাথাতে আগেই খেলে গেছে যে এমন একটা প্রজাপতি 2 বানাবো যেখানে প্রজাপতি 1-এ যা যা ছিল না এখানে সেই মাল মশলা মজুদ করে দেবো, তাহলে হয়তো একটা প্রজাপতি 2 সিনেমা হয়ে যাবে। প্রজাপতি 2 সত্যি দর্শকের মন কেড়েছে, মানে চোখে জল এনেছে ঠিকই, কিন্তু এই ছবির দুর্বল চিত্রনাট্য এক এক জায়গায় মনে হয়েছে যে কোনো টুইস্ট নেই। টিপিক্যাল একটা ফ্যামিলি ড্রামা যেরকমটা আমরা সিরিয়ালে দেখি তেমনটা অনেকেই মত দিয়েছেন, আমারও সেটাই মনে হলো যে আমি একটা বাংলা সিরিয়াল দেখছি। আমি তো বাংলা সিরিয়াল কোনোদিনই দেখিনি, কিন্তু একটা পর্দায় বাংলা সিরিয়াল দেখতে হচ্ছে। এবং আরও কিছু দিক আছে, যেমন একটা জায়গায় দেখা যাচ্ছে যে বিদেশিরা লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে পান্তা ভাত খাচ্ছে। সেটা আমি জানি বাণিজ্যিক ছবির ঘরানা আবেগের বশে পরিচালক বানিয়েছেন, কিন্তু এটা বড্ড বেমানান এবং দৃষ্টিকটু লাগে। আর বাণিজ্যিক ছবি হলো কিছুটা ভিত্তিহীন থাকা, মানে কিছু কিছু জিনিসের ভিত্তি থাকা উচিত বলেই আমার মনে হয়। এবং জিৎ গাঙ্গুলির যে সুর, ইদিকা জ্যোতির্ময়ী কুণ্ডু যে মানে দেখা যাচ্ছে, তারপর আরও যে কাস্টিং, আমার মনে হচ্ছে অতিরিক্ত কাস্টিংগুলোকে জোর করে ঢোকানো হয়েছে। আর আপনি সেটা দেখলে বুঝতে পারবেন, সিনেমার প্রথম হয়তো আপনাকে ধৈর্যের পরীক্ষা নেবে, তৃতীয়ত আপনাকে একটু বোরিং ফিল করবে, মানে মনে হবে যে ছবিটা আরেকটু গতিটা বাড়ালে ভালো হয়। আর বাকি কাস্টিংগুলো বললাম এতগুলো কাস্টিং, কিন্তু সেই তুলনায় দেখবেন আপনি বাকি কাস্টিংগুলো সেরকমভাবে জায়গা নেই। তো কাস্টিংগুলো আমার মনে হচ্ছে এতটা জোর করে না বাড়িয়ে একটু ছোটো করলে ভালো হতো। এবং এটুকু বলবো যে প্রজাপতি 2 নিঃসন্দেহে দেখা যায় একবার হলেও, কিন্তু খুব যে আহামরি ভালো লেগেছে বা কোনো টুইস্ট আছে সেটা নয়। আর ছবির একটা টিপিক্যাল সিরিয়াল ড্রামা যেরকম হয় সেমনই। সো দেবদার 50তম ছবি, আশা করি এর থেকে অনেক ভালো হবে। এটা দেবদার 49তম ছবি ছিল, 50তম ছবি দেবদা সিনেমাটাকে স্মরণীয় করে রাখতে চাইছেন, সেটা হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা ব্যাট। তো এই সিনেমাটা একটা সত্যিকারের মানুষের জীবনী নিয়ে। করিমুল হক, সে কিনা তার মা বিনা চিকিৎসায় মারা গেছিলেন অ্যাম্বুলেন্সের জন্য, এবং সে কি করে তার বাইকে অ্যাম্বুলেন্স বানিয়ে বিভিন্ন মানুষকে দূর দূরান্ত থেকে হসপিটালে পাঠিয়ে তাদের প্রাণ বাঁচিয়েছে। তো এরকম দৃষ্টান্ত নিয়ে দেবদা এরকম একটা প্রমিসিং ক্যারেক্টার আনতে চলেছেন, আমার মনে হয় সেটা বেটার হবে। তবে এই প্রজাপতি 2 বললাম কিছুটা স্ক্রিপ্টটা খুব একটা ভালো হয়নি। একটা স্ক্রিপ্ট যদি ভালো হয় তাহলে সেই সিনেমার যতই শক্তিশালী অভিনেতা অভিনয় করুক না কেন, মানে সিনেমার দুর্বল চিত্রনাট্য হলে সেটা দিয়ে কখনই ঢাকা যায় না। যাই হোক, চেষ্টাটা ভালো ছিল এবং এটাই আমার ওপিনিয়ন। এবং তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো। প্রজাপতি 2 তোমাদের সবার কেমন লাগলো, আর ভিডিওটাতে একটা লাইক দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।